আপনি কি বাসায় বসে বোর হচ্ছেন? তাহলে মাত্র ১৪৯ টাকায় নিয়ে ফেলুন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এবং দেখুন নিজের পছন্দের মুভি কিংবা সিরিজ। বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে নেটফ্লিক্স, স্পটিফাই, গানা, গুগল প্লে কার্ড, আইটিউনস, গিফট কার্ড সহ সকল ধরনের সাবস্ক্রিপশন সার্ভিস, গিফট কার্ড ও সফটওয়্যার লাইসেন্স প্রোভাইড করছে টেকিয়ান। তাদের ওয়েবসাইট থেকে সকল ধরনের সরাসরি পারচেজ করা যাবে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেকিয়ান সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, বাসায় আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ আশিকুল বারাত, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল তরল প্রযুক্তি। আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেডমি নোট 9 প্রো। অলরেডি এই ফোনটির চার্জিং টেস্ট, ক্যামেরা টেস্ট, ব্যাটারি টেস্ট সহ অনেকগুলো ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে গিয়েছেন। এই ফোনটি গত 15 দিন ধরে আমি লাগাতার ব্যবহার করে যাচ্ছি। আসলে ব্যবহার করে যাচ্ছি বললে ভুল হবে, এক প্রকার অত্যাচার করে যাচ্ছি। হোম কোয়ারেন্টাইনের এই সময় তো বাসা থেকে বের হতে পারছি না, তাই বাসায় বসে বসে এই ফোনটি দিয়ে গেমস খেলা, ব্রাউজিং করার মতো কাজগুলো করে যাচ্ছি। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই 15 দিনের ব্যবহারে ফোনটি কেমন পারফর্ম করলো এবং 17 থেকে 18 বা 19 হাজার টাকার মাঝে এই ফোনটি কেনাটা কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। যেহেতু এই ফোনটির প্রথম রিভিউতেই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেহেতু এই ভিডিওতে স্পেসিফিকেশন বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। সরাসরি চলে যাওয়া যাক আমার ইউজার এক্সপিরিয়েন্সে। প্রথমেই ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ডিজাইনের যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে, xiaomiর অন্যান্য ফোনের ডিজাইন থেকে এই ফোনের ডিজাইন একেবারেই আলাদা। পিছনে স্কোয়ার শেপ ক্যামেরা কার্ড, সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে আগের নোট সিরিজের ফোনগুলো থেকে এই ফোনটি একটু ভিন্ন। এছাড়াও দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারছিলাম এই ফোনটির মাধ্যমে, যেটি খুবই ভালো লেগেছে। আর রয়েছে আইআর ব্লাস্টার, যা আমি এই কয়েকদিন রিমোট হিসেবে খুব কাজে লাগিয়েছি। এছাড়াও P2i টেকনোলজি তো এই ফোনটিকে মোটামুটি পানিজনিত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। এই ফোনটির ডিজাইনের সবচাইতে বিব্রতকর বিষয় আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে এই ফোনটির অনেক বড় ক্যামেরা বাম্প। এমন না যে ফোনটি ওজনে অনেক হালকা, ফোনটি ওজনে 209 গ্রাম, অর্থাৎ হাতে কিন্তু অনেক ভারী ফিল অলরেডি হচ্ছিল। আর এই ফোনটি যে কোনো জায়গায় রাখার সময় তখন এই যে ক্যামেরা বাম্পটা আছে, এই ক্যামেরা বাম্পটা দাগ পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়, যেটা খুবই বিব্রত করছিল এবং একটা আতঙ্কিত হচ্ছিলাম এ কারণে। এছাড়াও ফোনটি স্লিপারি, এ কারণে হাতের দাগ খুব সহজেই পড়ে যাচ্ছিল। আর এই ফোনটির পিছনে যে গ্লাস বডি ব্যবহার করা হয়েছে, এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এবং এই কয়দিন মোটামুটি বলা যায় যে আমি কাভার ছাড়া ব্যবহার করেছি, কিন্তু কোনো দাগ পড়েনি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে আমার কাছে কেমন লেগেছে। প্রথমে একটু হতাশার কথা শুনিয়ে দিই। এই ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, অর্থাৎ রেডমি নোট 9 সিরিজও আপনারা কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন না। এই কারণে আমি একটু হতাশ। তবে এলসিডি প্যানেলের ডিসপ্লে হলেও ডিসপ্লেটা কিন্তু ভালো পরিমাণে কালারফুল, কিন্তু সানলাইট ভিজিবিলিটি আরেকটু ভালো হলে ভালো হতো। আর এই ফোনটির ডিসপ্লে কিন্তু এইচডিআর সাপোর্টেড, কিন্তু এখানে ইউটিউবে ভিডিও প্লে করার সময় অর্থাৎ এইচডিআর মোডে ভিডিও প্লে করলে একটা সমস্যা চোখে পড়েছে, সেটা হলো কালারটা ফেডেড হয়ে যায়। তবে নর্মালি অফলাইনে ভিডিওতে এই সমস্যাটা নেই এবং যেখানে খুব ভালো পারফরমেন্স পাচ্ছিলাম এখানে। অলরেডি যদিও একটা আপডেট পেয়ে গিয়েছি, তবে আশা করি পরবর্তী আপডেটে এই যে ফেডেডের বাগটা আছে এই বাগটা ঠিক হয়ে যাবে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, যেখানে লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাচ্ছিলাম। এছাড়াও কল কোয়ালিটি অর্থাৎ ভয়েস কল কোয়ালিটি, ইন্টারনেট স্পিড খুব ভালো পেয়েছি। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 11 বেসড অ্যান্ড্রয়েড 10, যেখানে যে কোনো অ্যাপস খুব দ্রুত ওপেন হচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করছিল। যে কোনো অ্যাপসই খুব ভালোভাবেই চলছিল, এখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। আর ফোনটিতে DRM লেভেল 1-এ আছে। এছাড়াও ক্যামেরা টু API এনেবল করা আছে। সো যারা জিক্যাম ব্যবহার করতে চান তারা এই ফোনটিতে আপনারা জিক্যাম ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 720G এর প্রসেসর, যেটা এই প্রথম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এটা বেঞ্চমার্ক স্কোরে তো স্ন্যাপড্রাগনের 730G এর কাছাকাছি বলবো,
কিন্তু রিয়েল লাইফ ইউজে আমি এই ফোনটির যে প্রসেসর আছে এই ফোনটির প্রসেসরকে স্ন্যাপড্রাগন 730G থেকে ডাউনগ্রেডে বলবো। তবে বেঞ্চমার্ক স্কোর যাই হোক, রিয়েল লাইফ ইউজে কিন্তু এই ফোনটি খুব ভালো পারফর্ম করেছে। তবে গেমিংয়ে পাবজিতে HDR এ খেলা যাচ্ছিল না, যেটা নোট 8 প্রোতে খেলা যাচ্ছিল। আরেকটা বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে অনেক সময় ধরে খেললে কিছুক্ষণ হালকা হিট করে এবং পারফরমেন্স সামান্য ড্রপ করে, তবে সেটা খুবই সামান্য এবং এটা খুব একটা ম্যাটার করে না। ফোনটির গেমিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের করা এর গেমিং রিভিউটা দেখে আসতে পারেন। কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের সেন্সর এবং এটা কিন্তু স্যামসাংয়ের আইসোসেল GM2 এর সেন্সর। ওভারঅল এই কয়েকদিনের ব্যবহারে এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রেডমি নোট 8 থেকে এই ফোনটির ক্যামেরা কিন্তু আপগ্রেডই বলবো। এখানে রেয়ারের ক্যামেরাটা অনেক ভালো পেয়েছি, খুব ভালো ছবি প্রোভাইড করছিল, যেখানে ডিটেলস খুব ভালো পেয়েছি। এছাড়াও হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস ছিল চমৎকার। তবে ক্যামেরা আরও একটু ভালো হতে পারতো, যেমন ছবিগুলো একটু ওয়ার্ম হয়ে যাচ্ছিল এবং ক্লোজ টু ন্যাচারাল ছিল, অর্থাৎ ন্যাচারাল ছিল না, স্যাচুরেটেড কালার পাচ্ছিলাম। তবে ওভারঅল ক্যামেরা বলবো ভালো। আর সামনের ক্যামেরার ছবিগুলোতে ন্যাচারাল ছবি পাচ্ছিলাম, যেটা খুবই ভালো লেগেছে। এছাড়া ভিডিওতে 4K 30 FPS পর্যন্ত পাবেন, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে 4K-তে কিন্তু EIS কাজ করে না। এখানে ভিডিওতে একটা বিষয় খুবই ভালো লেগেছে, যে ম্যাক্রো মোডে আপনি এখানে ভিডিও ক্যাপচার করতে পারবেন। আর সামনের ক্যামেরায় কিন্তু এখানে স্লো মোশন পেয়ে যাচ্ছেন। ওভারঅল ক্যামেরা ও ভিডিও কোয়ালিটি বলবো ভালো। সবশেষে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5020 mAh এর ব্যাটারি এবং বক্সেই পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। একটু হতাশ, বক্সে অবশ্যই 27 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল, কেননা 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় পাক্কা 2 ঘন্টা, যেটা আমরা এর চার্জিং টেস্টে দেখিয়েছি। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ভালো লেগেছে। টানা হেভি ইউজেও এই ফোনটির ব্যাটারি ড্রেন করছিল না। ওভারঅল এই কয়েকদিনের ব্যবহারে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ওকে। তবে এই ফোনটির বর্তমান যেই দাম, অর্থাৎ 19,000 টাকা, এই দামটা একটু বেশি মনে হচ্ছে। 16 থেকে 17,000 টাকার মাঝে এই ফোনটি কিনতে পারলে বেস্ট হতো। আর কিছু বিষয় নিয়ে একটু আশা হতো, যেমন এই ফোনটিতে LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই সুপার অ্যামোলেড প্যানেল দিলে ভালো হতো। কিন্তু সামনের যে 5 হোল ক্যামেরার ডিজাইন এবং পিছনের যে ডিজাইন, এই ডিজাইনটা একদম নতুন লেগেছে আগের রেডমি সিরিজগুলো থেকে। আর কিছু বাগ এখনও রয়ে গিয়েছে, যেটা আশা করি নেক্সট আপডেটে এই বাগগুলো ঠিক হয়ে যাবে। আর গেমিং পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স তো অনেক ভালো পেয়েছি। তবে বক্সে 27 ওয়াটের ফাস্ট চার্জার দিলে অবশ্যই ভালো হতো। এখন কথা হচ্ছে এই ফোনটির পিছনে কি 19,000 টাকা ইনভেস্ট করা উচিত কি উচিত না। আমি বলবো আর একটু দাম কমুক, 17 থেকে 18,000 বা 16,000 টাকা চলে আসুক, তখন এই ফোনটি এই বাজেটে বেস্ট একটা ফোন হবে এবং আপনারা এই ফোনটি কিনতে পারেন। তখন আপনারা কি ভাবছেন? আপনারাও কি আমার মতো ভাবছেন কিনা? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।